গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ভারতের অর্থনীতি থেকে একটি ক্লাস। তো আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে একটা বেসিক ক্লাস নিয়েছিলাম এবং আজকে আমাদের দ্বিতীয় প্র্যাকটিস ক্লাস। মূলত প্র্যাকটিস ক্লাসই কিন্তু আমরা এখানে করছি এবং তোমাদের ভালো লাগবে। একটু চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস আজকে আমরা করব ক্লাস নাম্বার 2-তে। প্রত্যেকে যারা আমাদের ক্লাসে কানেক্ট হয়েছ, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। এবং আমরা যে সমস্ত কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে কিন্তু করানো হচ্ছে। তোমরা যারা ভর্তি হতে চাও, TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্স অপশানে তুমি যদি যাও, আমাদের নতুন ব্যাচগুলো দেখতে পাবে। এবং নতুন ব্যাচের মধ্যে আমরা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এখানে করাচ্ছি। WBKPর একটা নতুন ফাউন্ডেশন ব্যাচ কিন্তু হচ্ছে, SSC GD MTS এর জন্য ব্যাচ চলছে, NM-GNM ফাউন্ডেশন একটা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হয়েছে, এগুলো একদম নিউ ব্যাচ। পঞ্চায়েতের জন্য ব্যাচ চলছে এবং WBKPর প্র্যাকটিস ব্যাচও কিন্তু আমরা করাচ্ছি। তো এখানে এছাড়াও আরো অনেক পরীক্ষার ব্যাচ রয়েছে, তোমরা একটু ভিজিট করবে। আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি বা আর অন্যান্য পরীক্ষার ব্যাচও কিন্তু আমরা করিয়ে থাকি। ওকে, তো আমরা শুরু করছি আজকের আলোচনা। ভারতীয় অর্থনীতিতে একটি চ্যাপ্টার রয়েছে দারিদ্র ও বেকারত্ব, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, যেটা থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে এবং এইগুলো আমরা একটু ডিসকাস করব। কি দরিদ্র, পভার্টি লাইনের নিচে কারা, বিলো পভার্টি লাইন কারা, বা বেকারত্ব কি, এটা কয় প্রকার, বেকারত্বের মধ্যে অনেক শ্রেণীবিভাগ রয়েছে, ভারতে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায়, কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, আমরা মূলত MCQ প্যাটার্নে চলবো। তো বেকারত্ব কথাটা, দারিদ্র মানে বুঝতেই পারছো একটা নির্দিষ্ট এখানে দারিদ্রতার ক্ষেত্রে আমরা একটা ক্যালোরির একটা হিসাব আছে, যে দৈনিক 2400 ক্যালোরি বা 2100 ক্যালোরি খাদ্য যদি সে না পায়, সে কিন্তু দারিদ্র বা গরিব। ঠিক আছে। বা বেকারত্বের ক্ষেত্রে আমরা যদি দেখি, যোগ্যতা বা ইচ্ছা থাকা সত্ত্বেও, ঠিক আছে, যে কাজ পাচ্ছে না, তাদেরকে আমরা স্বাভাবিকভাবে বেকার বলি। যোগ্যতাও আছে, কাজ করার ইচ্ছাও আছে, তবুও কাজ পাচ্ছে না। এবং ভারতে এরকম প্রচুর বেকার আছে। যারা ক্লাস দেখছো নিঃসন্দেহে সবাই বেকার, এবং সেই বেকারটাকে কি বলা হয়? শিক্ষিত বেকার। যাই হোক, তো বেকার থেকে সকার হবে, এই তোমাদের প্রতি আমার শুভকামনা থাকবে। নিঃসন্দেহে একদিন এই বেকারত্বের জ্বালা থেকে উদ্ধার হতে পারবে। ঠিক আছে, এবং সেই চেষ্টাই তোমরা করছো, তোমরা সফল হবে। ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 1, ভারতে দারিদ্র রেখা নির্ধারণের জন্য বর্তমানে কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? দেখো, দারিদ্র রেখা, কে দরিদ্র? এই দারিদ্র রেখা যার নিচে একটা ধরো লাইন, ঠিক আছে, একটা হিসাব করা হচ্ছে, যারা নিচে আছে এটা পভার্টি লাইন। পভার্টি লাইন এর নিচে যারা আছে তাদেরকে বলা হচ্ছে বিলো পভার্টি লাইন। বিলো পভার্টি লাইন, ঠিক আছে, যাদেরকে সংক্ষেপে BPL বলা হয়। BPL মানে বুঝতে হবে তারা দরিদ্র বা গরিব, গরিব মানুষ, তাই তো। আর যারা উপরে আছে অ্যাভাব পভার্টি লাইন, তাদেরকে বলা হয় APL। এরা গরিব নয় সাধারণত, এটা কিন্তু ধরা হয়। তো এখানে অপশন এ বলছে মাথা পিছু আয়, অপশন বিতে বলছে পারিবারিক ভোগ্য আয়, ভোগ ব্যয়, ঠিক আছে, মোট জাতীয় উৎপাদন, জীবনযাত্রার মান সূচক। তো এখানে মূলত এখানে অপশন বিটাকে আমরা নিতে পারি। এর পাশাপাশি আরো কিছু কথা আছে যেটা আমরা এই দারিদ্র রেখা নির্ধারণের জন্য বলতে পারি। যেমন দারিদ্র, ভারতে দারিদ্র পরিমাপের জন্য মূলত জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা NSSO কাজ করে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেটাকে NSSO বলা হচ্ছে, জাতীয় নমুনা স্যাম্পল সমীক্ষা সংস্থা। এটা দ্বারা সংগৃহীত পারিবারিক ভোগ ব্যয়, একটা পরিবার কত ব্যয় করছে, এই তথ্য ব্যবহার করা হয়। পাশাপাশি আরেকটা জিনিসও দেখা হয়, মাথাপিছু মাসিক ভোগ ব্যয়। মাথাপিছু মাসিক ভোগ ব্যয় ভিত্তিতে দারিদ্র রেখা নির্ধারিত হয়। যেহেতু এখানে মাথাপিছু আয় আছে, আয়টা না, মাথাপিছু সে কতটা ব্যয় করতে পারছে, ঠিক আছে, সেটাকে এখানে দারিদ্র রেখার নতুন হিসাব ধরা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো। গ্রামীণ এলাকায়
গ্রামীণ এলাকায় দারিদ্র রেখা নির্ধারণের জন্য আলাপ কমিটি এবং তোমার লাকদাওয়ালা কমিটি দৈনিক কত ক্যালোরি গ্রহণের সুপারিশ করেছিল? দুটো কমিটি হয় এই যে দারিদ্র রেখা নির্ধারণের জন্য, একটা নাম আলাপ কমিটি আর একটা লাকদাওয়ালা কমিটি। এছাড়া আরো অনেক কমিটি হয়েছে বিভিন্ন সময়। তো বলা হচ্ছে তারা একটা ক্যালোরির হিসাব দিয়েছিল যে ক্যালোরির ভিত্তিতে দারিদ্র রেখা নির্ধারণ সম্ভব, এবং সেটা কত ক্যালোরি। গ্রাম্য এলাকায় একটা ক্যালোরির হিসাব আছে, শহুরে এলাকায় একটা হিসাব আছে। তো গ্রাম্য এলাকায় বলছে দৈনিক 2400 ক্যালোরি সে যদি না পায় সে দারিদ্র, মিনিমাম 2400 ক্যালোরি তাকে খেতে হবে। আর শহরে হলে 2100। দেখো এখানে এটা বলা হয়েছে যে আলাপ কমিটি এবং লাকদাওয়ালা কমিটি গ্রামীণ এলাকায় 2400 ক্যালোরি, শহর অঞ্চলে 2100 ক্যালোরি সুপারিশ করেছিল। কিন্তু 2009 সালে সুরেশ তেন্ডুলকার কমিটি এই ক্যালোরি ভিত্তিক মডেলটি বর্জন করে তারা মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং পোশাকের ব্যয়ের উপর ভিত্তি করে নতুন দারিদ্র রেখা তৈরি করে। স্বাস্থ্য, শিক্ষা এবং পোশাক এখানে কত ব্যয় হচ্ছে এর উপর ভিত্তি করে নতুন দারিদ্র রেখা তৈরি, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের চলার জন্য কত টাকা প্রয়োজন, ঠিক আছে, কত টাকা প্রয়োজন, কত টাকা ব্যয় আমরা করছি পার ডে। তো সেই একটা হিসাব নিয়ে কিন্তু তিনি এই কাজ করেছেন পরবর্তীতে। বর্তমানে এটাই ধরা হয় শিক্ষা, স্বাস্থ্য এবং পোশাকের ব্যয় কতটা লাগে একটা মানুষের, সেটার উপর ভিত্তি করে দারিদ্র রেখা তৈরি করা হচ্ছে। কোশ্চেন নাম্বার 3 বলছে ভারতে দারিদ্র পরিমাপের জন্য গঠিত রঙ্গরাজন কমিটি কত সালে তার রিপোর্ট জমা দিয়েছিল? রঙ্গরাজন কমিটি এটাও একটা কমিটি যেটা বলা হচ্ছে ভারতের দারিদ্র পরিমাপের জন্য গঠিত একটি কমিটি। এই কমিটি কবে তার রিপোর্ট জমা দেয়? তারা গঠিত হয়েছে তার আগে, তারপর দারিদ্র নিয়ে তারা সার্ভে করেছেন এবং তারা একটা রিপোর্ট দিয়েছে। তো ঘটনা হচ্ছে তারা রিপোর্ট দিচ্ছে 2014-তে এসে, এবং এই কমিটি 2012 সালে গঠিত হয়। সি রঙ্গরাজনের নেতৃত্বে এই কমিটি গঠিত হয় 2011-12 সাল, কোথাও দেখবে 2011-12 আছে, 11-12 বা 12 সাল নাগাদ এটা গঠিত হয়। 2014 সালে তারা রিপোর্ট জমা দেয়। এই কমিটি একটা রিপোর্ট দিয়েছিল গ্রামীণ ক্ষেত্রে দৈনিক 32 টাকা এবং শহর অঞ্চলে দৈনিক 47 টাকা মাথাপিছু ব্যয়ের ভিত্তিতে নতুন দারিদ্র রেখা প্রস্তাব করেছিল, অর্থাৎ পার ডে 32 টাকা। গ্রামে সে যদি ব্যয় করতে পারে, না পারে সে দরিদ্র। 32 টাকা মানে তার মাসে কত খরচা হচ্ছে? 32 ইন্টু 30, ঠিক আছে, 30 900, আর এখানে 32 32 ইন্টু ধরো 30, 3 2 6, 3 3 9, 960 টাকা পার ডে, পার মান্থ। তার যদি ইনকাম না করতে পারে সে দরিদ্র। এবং শহর অঞ্চলে সেটা 47 টাকা মাথাপিছু ধরা হয়েছিল। যাই হোক, এটা কিন্তু রঙ্গরাজন কমিটির রিপোর্ট। কোশ্চেন নাম্বার 4 আসবো, বহুমাত্রিক দারিদ্র সূচক। দেখো এই ক্লাস যেটা আমরা করাচ্ছি এইগুলো তোমাদের কাজে লাগবে। বর্তমানে এই ধরনের খটোমটো প্রশ্ন কিন্তু আসে অর্থনীতি থেকে, এমন কোশ্চেন দেয় পারা যায় না, মনে হয় সহজ কিন্তু কোশ্চেন উত্তর করো ভুল উত্তর। এই সমস্যাগুলো যাতে না হয় তোমাদের, আমি ইকোনমি থেকে কিছু প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, কাজে লাগবে, দেখবে পরীক্ষার সময় বুঝতে পারবে। বহুমাত্রিক দারিদ্র সূচক যেটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এমপিআই, সংক্ষেপে এমপিআই বলা হয়। এটা তৈরিতে নিচের কোন ক্ষেত্রটিকে বিবেচনা করা হয় না? দেখো কোশ্চেনটা এন্ড হচ্ছে এখানে নয়, এখানে এসে বিবেচনা করা হয় না কোনটি? মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, বহুমাত্রিক দারিদ্র সূচক। এখানে একটাকে প্যারামিটার ধরছে না, আরো কয়েকটা বিষয়, মূলত এখানে 3টে বিষয়টাকে প্যারামিটার ধরছে বা 3টে বিষয়ের ভিত্তিতে দারিদ্র রেখা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। একটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান। এখানে বিনোদন বা এন্টারটেনমেন্টটাকে রাখা হয় না, ঠিক আছে। এই যে বহুমাত্রিক দারিদ্র সূচকের একক কয়টি, তাহলে এটা কটা পয়েন্টের উপর ভিত্তিতে তৈরি হচ্ছে? এটা মূলত 3টে পয়েন্টকে ভিত্তি করে করছে। 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য, 2 হচ্ছে শিক্ষা এবং 3 নম্বর হচ্ছে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মানটা কেমন। এই 3টের ভিত্তিতে দারিদ্র রেখা বা কে দরিদ্র সেটা বার করা হচ্ছে বর্তমানে। কোশ্চেন নাম্বার 5,
দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ভারতে ন্যাশনাল রুরাল তোমার লাইভলিহুড মিশন NRLM বা এটাকে আজীবিকা প্রকল্প বলা হয়, এটা কত সালে শুরু হয়? এই প্রকল্প কবে শুরু হয়? NRLM প্রকল্প কবে শুরু হয়েছিল? 2001, 2011, 2015 নাকি 2020 সালে? কোশ্চেন নাম্বার 5। তাহলে কোশ্চেনগুলো তোমরা লিখবে, যেগুলো জানা আছে না লিখলেও চলবে, যেগুলো অজানা অবশ্যই লিখে নেবে। ওকে, উত্তর হবে অপশন নাম্বার বি, 2011 সালে এটা তৈরি হয়। দেখো 2011 সালে জুন মাসে ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, যেটা SGSY এর পুনর্গঠন করে। এটা আগে ছিল স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনাকে আবার রিফর্ম করে দিয়ে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন NRLM চালু করেছে। পরবর্তীতে এর নাম আবার কিন্তু চেঞ্জ হয়েছে, এটার নাম হয়েছে দীনদয়াল অন্তোদয় যোজনা, DAYNRLM, দীনদয়াল অন্তোদয় যোজনা। এটা মূলত মোদী সরকার নাম পরিবর্তন করেছে, দীনদয়াল অন্তোদয় যোজনা, তার সঙ্গে NRLM যুক্ত হয়েছে। কোশ্চেন নাম্বার 6, ভারতে কে প্রথম বৈজ্ঞানিক ভিত্তির বাইরে গিয়ে জাতীয় আয়ের নিরিখে দারিদ্র্যের ধারণার খসড়া তৈরি করার চেষ্টা করেছিলেন? জাতীয় আয়, দেখো ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিল পরদিন ভারতের দাদাভাই নৌরোজি। তার একটা বিখ্যাত বই রয়েছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এবং সেখানে তিনি একটা মাথাপিছু আয় কত ছিল সেই সময় বলেছেন। তো যাই হোক, তো এই যে কথাটা হচ্ছে কে প্রথম বৈজ্ঞানিক ভিত্তির বাইরে গিয়ে জাতীয় আয়ের নিরিখে দারিদ্র্যের একটা ধারণার খসড়া তৈরি করার চেষ্টা করেছিলেন? আমাদের দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভারতের বলা হয়। এই দাদাভাই নৌরোজি তার বিখ্যাত পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে প্রথম ভারতে জেল জীবনযাত্রার খরচ এর উপর ভিত্তি করে একটি নতুন ন্যূনতম জীবনযাত্রার মান বা দারিদ্র্য রেখার ধারণা দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 7, নীতি আয়োগ দ্বারা প্রকাশিত, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? নীতি আয়োগ দ্বারা প্রকাশিত ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী ভারতের কোন রাজ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? ন্যাশনাল MPI, যেটাকে আমরা বলছিলাম যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান, এই তিনটের ভিত্তিতে যে দারিদ্র্য রেখা নির্ধারণ করা হচ্ছে, সেটার ভিত্তিতে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছে? উত্তর কি হবে? অপশন এ বলছে উত্তরপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। সঠিক উত্তর হবে এখানে বিহার রাজ্য সব থেকে দারিদ্র। নীতি আয়োগের সাম্প্রতিক জাতীয় বহুমাত্রিক দারিদ্র্যের সূচক প্রতিবেদন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে বিহারে বহুমাত্রিক দারিদ্র মানুষের অনুপাত সবচেয়ে বেশি, এরপরে রয়েছে ঝাড়খণ্ড, তারপর উত্তরপ্রদেশ পরপর রয়েছে। কোশ্চেন নাম্বার 8, ভারতে ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? এটাকে ডিসগোয়েস্ট আনএমপ্লয়মেন্ট বলছে। দেখো আনএমপ্লয়মেন্ট, যেটাকে আমরা বাংলায় বলছি বেকারত্ব, এটা অনেক ভাগ রয়েছে, বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাম বা ভাগ করা হয়েছে। ঠিক আছে, ছদ্ম বেকারত্ব মানেটা কি এটা আগে আমাদের জানতে হবে। ছদ্ম বেকারত্ব মানেটা হচ্ছে একটা কারখানায় ধরো 100 জন শ্রমিক কাজ করে, সেখান থেকে যদি 10টা শ্রমিক তুমি তাদেরকে বাদ দাও কাজ থেকে, দেখা যাচ্ছে প্রোডাকশন একই, উৎপাদন একই। তাহলে এই যে বেকারত্বটা আছে, 10টা ধলতা ওখানে কাজ করছে ধরো, এটাকে বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব। এবং এটা কৃষি ক্ষেত্রে বেশি দেখা যায় ভারতবর্ষে, কৃষি ক্ষেত্রে এটা দেখা যায়, প্রয়োজন নেই তাও কাজ করছে, কাজ নেই, যার জন্য এটা বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব। হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক নিযুক্ত থাকে, যদি অতিরিক্ত শ্রমিকদের সরিয়েও নেওয়া হয় তবুও মোট উৎপাদন হ্রাস পায় না। ভারতের কৃষি ক্ষেত্রে এই ধরনের বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে এই বিষয়টা তোমরা একটু জেনে রাখলে। কোশ্চেন নাম্বার, আমি বেকারত্ব যে শ্রেণী বিভাগগুলো আছে, বেকারত্ব কাকে বলে এটা তো বলার কিছু নেই, প্রথমেই একটা কথা বলেছি, যোগ্যতা এবং ইচ্ছা থাকা সত্ত্বেও যারা কাজ পাচ্ছে না তাদেরকে বেকার বলা হচ্ছে এক কথা। এবং বিভিন্ন দিক থেকে বেকারত্বের শ্রেণী বিভাগ করা হয়েছে, যেমন এটা একটা। পরবর্তী
একটা প্রশ্ন বলছে কোন দেশের অর্থনৈতিক মন্দার কারণে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অর্থনৈতিক মন্দা, কোনো কোম্পানি লস হচ্ছে, প্রচুর কর্মী ছাঁটাই করছে, তাহলে ওই যে কর্মীগুলো কাজ করতো তারা কিন্তু এখন বেকার হয়ে গেল। এই যে বেকারত্ব, এটাকে কি বলা হয়? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বা সংঘাতজনিত বেকারত্ব, কাঠামোগত বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, চক্রাকার বেকারত্ব বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, অপশন ডি মৌসুমী বেকারত্ব। এটাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক মন্দা মানে হচ্ছে কোনো কোম্পানি প্রচুর লস হচ্ছে, যেটা আমরা বললাম যে তারা কিছু কর্মী ছাঁটাই করে দিল, এটাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বা চক্রাকার বেকারত্ব। এখন তোমার মনে হচ্ছে স্যার ফ্রিকশনাল বা সংঘাতজনিত বেকারত্বটা কি? সংঘাতজনিত বেকারত্ব হচ্ছে কোনো ব্যক্তি একটা কোম্পানিতে জব করে, ভালো লাগছে না, সে কোম্পানি থেকে কাজ ইস্তফা দিল, দিয়ে আর একটা চাকরির উদ্দেশ্যে সে চেষ্টা করছে অন্য কোম্পানিতে ঢুকবে। এখন এই যে মিডিল সময়ে, ঠিক আছে, একটা কোম্পানি থেকে সে বা একটা চাকরি থেকে সে রিজাইন করলো, আর একটা চাকরিতে সে জয়েন করবে, এর মিডিলে যে সময় সে বেকার থাকছে, এটাকে বলা হয় সংঘাতজনিত বেকারত্ব বা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আর কাঠামোগত বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কি তাহলে স্যার? ব্যাপারটা হচ্ছে বর্তমানে তুমি দেখছো এআই চলে এসছে, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন রকম নতুন নতুন প্রযুক্তি আসছে। দেখা যাচ্ছে যে এমন একটা কাজ এসছে, এমন একটা মেশিন এসছে, সেখানে শ্রমিক পাচ্ছে না অপারেট করার জন্য, সেরকম তোমার কর্মী নেই। এটা একটা পয়েন্ট। পাশাপাশি আমরা বলতে পারি যে চাহিদা একরকম, কিন্তু সেখানে শ্রমিকের চাহিদা অনুসারে শ্রমিক পাচ্ছে না, বা সেই মানে সেক্টরের শ্রমিক অ্যাকচুয়াল পাওয়া যাচ্ছে না। এটাকেই মূলত কাঠামোগত বেকারত্ব বলা হয়। আর মরশুমি বেকারত্বটা কি? এটা কথা দেখেই তুমি বুঝতে পারছো, সিজনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ সিজনে কাজ আছে, মরশুমে কাজ আছে, তারপর কাজ নেই। যেটা কৃষিক্ষেত্রে বেশি দেখা যায়, বা অনেক সময় দেখবে যে শীতকালে বিভিন্ন খেজুর গাছ কাটে এবং কিছু শ্রমিক সেখানে নিযুক্ত হয়, সেটা হয়ে গেলে আবার তারা বেকার হচ্ছে বা অন্য কাজ করছে। কোশ্চেন নাম্বার 10, লরেঞ্জ রেখা এবং গিনি কোএফিসিয়েন্ট অর্থনীতির কোন বিষয়টি পরিমাপ করতে ব্যবহৃত হয়? বেকারত্বের হার, দারিদ্র্যের হার, আয় বৈষম্য, নাকি মুদ্রাস্ফীতি? উত্তর কি হবে? তাহলে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট যেটা তোমাদের আমি বলছিলাম, ওটা তোমরা কি বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে প্রযুক্তির পরিবর্তন, দক্ষতার বলা হচ্ছে দক্ষতার অভাব বা শিল্পের চাহিদা একরকম, সেরকম শ্রমিক পাচ্ছে না, ঠিক আছে, কাঠামোগত পরিবর্তনের ফলে শ্রমিকের দক্ষতা অনুযায়ী কাজের মিসম্যাচ হচ্ছে, বা সেই কারণে দেখা যাচ্ছে যে বেকারত্ব তৈরি হয়, সেটাকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলে। আর এই যে লরেঞ্জ রেখার কথা আমরা বলছি, এটা হচ্ছে আয় বৈষম্য বা ইনকাম ইনইকুয়ালিটি, এটা পরিমাপ করতে এই লরেঞ্জ রেখা বা গিনি সহগ অর্থনীতিতে এই বিষয়টা আয় বৈষম্য নির্ধারণে ব্যবহার করা হয়। লরেঞ্জ রেখা হচ্ছে দেশের আয় বা সম্পদের বন্টনের একটি জ্যামিতিক রূপ। আয় বা সম্পদের বন্টনটা কেমন? আর গিনি সহগ হলো এই বৈষম্যের একটি গাণিতিক মান, যেটা 0 থেকে 1-এর মধ্যে থাকে, এর মাধ্যমে সমাজে আয়ের বৈষম্য কতটা, ঠিক আছে, সেটা মাপা হয়। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 11। ভারতে MGN রেগা বা মানরেগা, এটাকে বলা হয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ পরিবারগুলোতে বছরের ন্যূনতম কত দিনের নিশ্চিত কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হয়? উত্তর কি হবে এখানে? তো এটা 100 দিনের কাজের কথা বলে। 100 দিন, বর্তমান এটা চেঞ্জ হয়েছে, বর্তমান এটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটার নাম চেঞ্জ হয়েছে এবং এটা 100 দিনের জায়গায়
ওটা 125 দিনের কথা বলা হচ্ছে সেখানে। তো মূলত এই যে MGNREGA, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 সালে পাশ হওয়া, এই আইনের পূর্বতন নাম ছিল NREGA, অধীনে গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারে অন্তত একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বছরে 100 দিনের অদক্ষ কায়িক শ্রমের নিশ্চিত কাজে দেওয়ার আইনি বাধ্যবাধকতা এটা ছিল। তাহলে এটা বর্তমানে যেটা হয়েছে বলছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবক মিশন হয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার মিশন যেটা বর্তমানে হয়েছে, এবং সেটা 100 দিনের জায়গাটা 125 দিন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 12, কাঠামোগত বেকারত্ব যেটা আমরা বলছিলাম এর সৃষ্টির প্রধান কারণ কি? কাঁচামালের অভাব, শ্রমিকের দক্ষতার সাথে বাজারের চাহিদার অমিল, কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির অভাব, জনসংখ্যার তীব্র বৃদ্ধি। তো এই যে পয়েন্টটা আছে, উত্তর কি হবে? এই কোশ্চেনটা উত্তর কি হবে, যেটা আমরা একটু আগে মোটামুটি বলেছি, তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছো, কতটা বুঝেছো সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, কোশ্চেনের মাধ্যমে আরো ক্লিয়ার হবে। যেটা আমরা বলছিলাম যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে শ্রমিকের দক্ষতার সঙ্গে বাজারের চাহিদার অমিল। এমন প্রযুক্তি এসছে তার জন্য কোনো শ্রমিক নেই কাজ করার মতো। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, মিসম্যাচ অফ স্কিল, এটাকে এক কথায় কাঠামোগত বেকারত্ব অনেক সময় বলা হয়। কোশ্চেন নাম্বার 13, আপেক্ষিক দারিদ্র্য প্রধানত কোন ধরনের দেশে বেশি প্রাসঙ্গিক? আপেক্ষিক দারিদ্র্য মানে রিলেটিভ পভার্টি, মানে কিছুদিন দরিদ্র থাকলো আবার তারপর ঠিক হয়ে গেল, এরকম একটা বিষয়। কিছুদিন গরিব, এটা অনুন্নত দেশ, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, কৃষি প্রধান দেশ। তো ভারতের যে স্ট্যাটাসটা মোটামুটি কি বলতো, উন্নত দেশ নয়, অনুন্নত নও, আমরা হচ্ছে উন্নয়নশীল দেশ। এটা এই যে রিলেটিভ পভার্টি বা আপেক্ষিক দারিদ্র্য, এই কনসেপ্টটা উন্নত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতের ক্ষেত্রে যদি বলো, দেখো পরম দরিদ্র বলে একটা কথা আছে, অ্যাবসলিউট পভার্টি, এটা বলতে বোঝায় জীবন ধারণের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা, যা অনুন্নত বা উন্নয়নশীল দেশে বেশি দেখা যায়। তাহলে অনুন্নত এবং উন্নয়নশীল দেশে বা ভারতে যেটা দেখা যায় অ্যাবসলিউট পভার্টি, একেবারে গরিব, ঠিক আছে, সেটা দেখা যায়। অন্যদিকে আপেক্ষিক দারিদ্র্য সমাজের অন্যান্য মানুষের তুলনায় একজন ব্যক্তির আয়ের তুলনা করা হয়। একজন ব্যক্তি প্রচুর আয় করছে আর একজনের আয় তার তুলনায় কম, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে তার যে আয় আছে সে দরিদ্র না, সে তার সাপেক্ষে সে দরিদ্র, ঠিক আছে, অর্থাৎ ধনী ব্যক্তির সাপেক্ষে সে হয়তো গরিব, যা উন্নত দেশগুলোর বৈষম্য বুঝতে ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে কোশ্চেন নাম্বার 13। পরবর্তী কোশ্চেনে আসবো, ভারতের বেকারত্বের হার পরিমাপের জন্য কোন সংস্থা নিয়মিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে পরিচালনা করে? ভারতের বেকারত্বের হার পরিমাপের জন্য কোন সংস্থা নিয়মিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে পরিচালনা করে? আরবিআই, নীতি আয়োগ, NSO নাকি মিনিস্ট্রি অফ ফিনান্স? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তারা কিন্তু এইটা বেকারত্বের হার পরিমাপের জন্য তারা নিয়মিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে পরিচালনা করে। তো মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর অধীনস্থ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস 2017 সাল থেকে নিয়মিত PLFS সমীক্ষা প্রকাশ করে আসছে, যা ভারতের কর্মসংস্থান এবং বেকারত্ব নিয়ে কাজ করে। ভারতের মতো উন্নয়নশীল দেশে বেকারত্বের প্রধান প্রকৃতি কোনটি? ভারতের মতো যে উন্নয়নশীল দেশ, এখানে কোন ধরনের বেকার বেশি দেখা যায়? চক্রাকার বেকারত্ব, সংঘাতজনিত বেকারত্ব, কাঠামোগত ও ছদ্ম বেকারত্ব নাকি ঐচ্ছিক বেকারত্ব? সঠিক উত্তর কি হবে? তো ভারতের মতো উন্নয়নশীল দেশে বলা হচ্ছে যে কাঠামোগত এবং ছদ্ম বেকারত্ব বেশি দেখা যায়। ভারতে পুঁজির অভাব, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং কৃষির উপর অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণে প্রধানত কাঠামোগত এবং প্রচ্ছন্ন বা ছদ্ম বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায়। কোশ্চেন নাম্বার 16, শিক্ষিত বেকারত্ব বলতে কি বোঝায়? শিক্ষিত বেকারত্ব, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়? এটা তো বলার আর কিছু নেই, যারা পড়াশোনা করতে চান না এরকম নয়, ডিগ্রি থাকা সত্ত্বেও উপযুক্ত কর্মসংস্থানের অভাব, অর্থাৎ যোগ্যতা আছে বাট কাজ পাচ্ছে না,
উপযুক্ত শিক্ষিত কাজ পাচ্ছে না, যেটা আমাদের দেশে প্রচুর দেখা যায়। আমাদের দেশের একটা বড় সমস্যা কিন্তু এটা, ঠিক আছে। ছদ্ম বেকারত্ব, কাঠামোগতর পাশাপাশি শিক্ষিত বেকার, তার মধ্যেই এগুলো পড়ে যাচ্ছে। যখন কোনো ব্যক্তি উচ্চ শিক্ষা বা ডিগ্রি অর্জন করা সত্ত্বেও দেশের শ্রম বাজারে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনো উপযুক্ত কাজ পান না, তখন তাকে শিক্ষিত বেকারত্ব বলা হয়। এটি ভারতের একটি বড় সামাজিক সমস্যা, ঠিক আছে। এটা কিন্তু ভারতের একটা বড় সমস্যা, কারণ ভারতের জনসংখ্যা অনেক বেশি। এই কোশ্চেন কয়েকটা করানো ছিল যে ফসল কাটার সময় কিছুদিনের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ করলে কৃষিক্ষেত্রে কোন বেকারত্ব দেখা যায়। দেখো এখানে ফসল কাটার সময়, ফসল সবসময় কাটা হচ্ছে না তো, তাই না? হয়তো ধানের বীজ বপনের সময়, আবার ধান যখন হলো কাটার সময়, তখন যে শ্রমিকটা লাগছে, এটা সিজনাল আনএমপ্লয়মেন্ট বা মৌসুমী বেকারত্ব বলা হয়। এটা পরীক্ষায় এসছে, কোশ্চেনটা এসএসসি জিডিতে। গ্রামীণ এলাকায় কোন ধরনের বেকারত্ব বেশি লক্ষ্য করা যায়? গ্রামীণ এলাকায় ভারতে একটা দেখেছি আমরা, আর এটা গ্রামীণ এলাকায়। এটাও কোশ্চেনটা করানো হয়েছিল, আমি মিক্সড প্র্যাকটিস ক্লাসে একটা সেটে এটা করিয়েছিলাম গত সপ্তাহে, দেখবে। তো বিষয়টা এই জায়গা থেকেই প্রশ্ন বলে আমি আরো একবার তোমাদেরকে দেখাচ্ছি। তো গ্রামীণ এলাকায় মরশুমে এবং ছদ্ম বেশি বেকারত্ব, এই দুটো পয়েন্ট এখানে তোমাকে বলেছে। এর মধ্যে কোনটি? 1, 2 উভয়, কেবলমাত্র 1, 1, 2 কোনটি নয়, কেবল 2। তো এখানে উত্তর হবে অপশন 1 এবং 2 দুটোই সঠিক। মরশুমি এবং ছদ্মবেশী দুটোই গ্রাম অঞ্চলে দেখা যায় বেশি। যেসব ব্যক্তি দারিদ্র সীমার উপর নিচে ওঠানামা করে, আমরা সেটাকে তাদেরকে কি বলি? যেরকম আমরা একটা বলছিলাম যে এটা হলো ধরো পভার্টি লাইন, পভার্টি লাইন। তার যে ইনকাম কখনো সে এরকম উঠছে, কখনো নামছে, আপ ডাউন হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দরিদ্র মন্থন, চার্নিং পুয়ার। অপশন ডি। তো আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি, অবশ্যই তোমরা পেয়ে যাবে TWS একাডেমি অ্যাপে, এবং এই অ্যাপে আমরা পরীক্ষা ভিত্তিক ব্যাচ কিন্তু করাচ্ছি, তোমার একেবারে কমপ্লিট প্যাকেজ এর মধ্যে পাবে। যেসব শ্রমিক তাদের জীবিকা অর্জনের জন্য একটি উদ্যোগের অধিকারী হয়, এন্টারপ্রাইজ, এবং চালনা করে, তাদের কি বলা হয়? অর্থাৎ এটাও কোশ্চেনটা আমি করিয়েছিলাম, যারা ধরো কোনো একটা দোকান খুললো নতুন, যে কোনো কিছু হতে পারে, তো সেটাকে তাদের ক্ষেত্রে কি বলা হয়? নিয়মিত বেতনভুক্ত শ্রমিক, দক্ষ শ্রমিক, স্বনিযুক্ত শ্রমিক, ঠিকা শ্রমিক। তো সে নিজেই নিজে কিছু করার চেষ্টা করছে, সেটাকে বলা হচ্ছে, এবং সেটা সে পরিচালনা করছে, স্বনিযুক্ত শ্রমিক বলা যেতে পারে। কোশ্চেন নাম্বার 21, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবার দারিদ্র দূরীকরণ বা গরিবি হটাও এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইন্দিরা গান্ধীর সময় আমরা জানি, ইন্দিরা গান্ধী প্রথম গরিবি হটাও স্লোগানটি তুলেছিল 1971 সালে, তখন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। গরিবি হটাও এর অর্থ হচ্ছে দারিদ্র দূরীকরণ, কিভাবে দারিদ্রটা আমরা কমাতে পারি। তো সেই বিষয়টা বা এই দারিদ্র দূরীকরণ কর্মসূচির উপর বিশেষ জোর দেওয়া হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দেখো এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন বলবে, উত্তর হবে অপশন বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফিফথ 5 ইয়ার প্ল্যান, যেটা 1974-এ শুরু হয় এবং 1978 সালে গিয়ে বন্ধ হয়ে যায়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু 4 বছর চলেছিল। মিডিলে 1977-এ আমরা দেখব জনতা সরকার, মোরারজি দেশাই সরকার ক্ষমতায় আসবে, অকংগ্রেসি সরকার, তারা এসে পরের বছর বন্ধ করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, অপশন বি হবে। গরিবি হটাও স্লোগানটি উঠেছিল 1971, সেই সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, বাট সেটার সঙ্গে অ্যাটাচ করা হয়নি, এটা যুক্ত হয়েছিল এই গরিবি হটাও বা দারিদ্র দূরীকরণ কর্মসূচি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয়। কোশ্চেন নাম্বার 22, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SGSY কত সালে চালু হয়েছিল, যা পরবর্তীতে পুনর্গঠিত হয়ে NRLM পরিণত হয়? তো এই কোশ্চেনটাও আমরা করিয়েছি। স্বর্ণ জয়ন্তী NRLM যোজনা চালু হয়েছে কবে, এবং স্বর্ণ জয়ন্তী এই যোজনাটা কবে চালু হয়েছিল? SGSY এটি কত সালে চালু হয়? মনে রাখবে, এটা প্রথমে চালু হয়েছিল 1999 সালে। 1 এপ্রিল 1999 সালে পূর্বতন IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটা প্রোগ্রাম ছিল 1978-1978, এই সময় ট্রাইসেম, ঠিক আছে, ট্রাইসেম প্রকল্প, এটাও গ্রামীণ ক্ষেত্রে ট্রেনিং অফ রুরাল ইউথ, এরকম বিষয় ছিল, গ্রামীণ
যুবকদের স্বনিযুক্তির জন্য ট্রেনিং দেওয়া, এই সমস্ত প্রকল্পকে মার্চ করে SGSY স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু হয়েছিল 1999, পরে এটা NRLM এর সঙ্গে যুক্ত হয়ে যায়। শহরের দরিদ্রের কর্মসংস্থানের জন্য স্বকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধির জন্য আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত প্রকল্পের নাম কি? কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে শহর অঞ্চলে দরিদ্রদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধির জন্য আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত প্রকল্পটির নাম কি? DAY-NRLM, DAY-NULM, PMSVA নিধি, PMAYU। তো এখানে যে নামগুলো আছে অপশন বি হবে DAY-NULM। DAY-NULM-টার মানে হচ্ছে দীনদয়াল, মানে দীনদয়াল উপাধ্যায় যোজনা, দীনদয়াল অন্তোদয় যোজনা। এখানে NULM হচ্ছে ন্যাশনাল আরবান অর্থাৎ শহরে লাইভলিহুড মিশন, এটা শহরে দরিদ্রদের জন্য কাজ করে। কোশ্চেন নাম্বার 24, পরম্পরাগত কারিগর ও শিল্পীদের যেমন কামার, কুমোর, তাঁতি আর্থিক সহায়তা, আধুনিক প্রশিক্ষণ দেওয়ার জন্য 2023 সালে সরকার কোন স্কিম চালু করেছে? দেখো 2023 সালে সরকার যে স্কিম চালু করেছে সেটা হচ্ছে PM বিশ্বকর্মা যোজনা। এটা চালু হয়েছে 17 সেপ্টেম্বর 2023-এ বিশ্বকর্মা জয়ন্তীতে। 18টি ঐতিহ্যবাহী পেশার কারিগরদের সহায়তার জন্য এই কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25, গ্রামীণ, এখানে এন্ড হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। গ্রামীণ যুবকদের 15 থেকে 35 বছর দক্ষ করে মজুরি ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করার জন্য DAY-NRLM এর অধীনে চালুকৃত বিশেষ প্রকল্পটির নাম কি? এই ডে অর্থাৎ দীনদয়াল অন্তোদয় যোজনা, ন্যাশনাল রুরাল লিভলিহুড এখানে মিশনের মধ্যে, এর মধ্যে আবার কিছু কিছু পরিকল্পনার ভাগ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে DDU-GKY, মানে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। এটা গ্রামীণ দরিদ্র যুবকদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিকভাবে অর্থপূর্ণ কর্মসংস্থান দেওয়ার একটি বিশেষ উদ্যোগ। কোশ্চেন নাম্বার 26, ভারতের নীতি আয়োগ দ্বারা প্রকাশিত যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের বহুমাত্রিক দারিদ্র সূচক তৈরিতে কয়টি ডাইমেনশন বা মাত্রা ব্যবহার করা হয়? কি কি বলা হয়েছে? স্বাস্থ্য, শিক্ষা এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান। তাহলে উত্তর কটা হবে তোমরা হোমওয়ার্ক করো। ঠিক আছে, অলরেডি বলে দিলাম। এবং আমাদের এই যে ক্লাসগুলো, ফ্রি ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল যেগুলো আছে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন পরীক্ষা ভিত্তিক আলাদা আলাদা দেখবে আমরা অনেক পড়াই বলে আলাদা আলাদা এগুলো করা হয়েছে অনেক চ্যানেল। তোমরা TWS একাডেমি অ্যাপ এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে আমরা বিভিন্ন পেড কোর্স করাচ্ছি, প্রয়োজনে জয়েন করতে পারো। তো আজকের সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।